তো দাম আছে, তো সেহেতু আপনি কেন সময়টা দিবেন, আপনি কেন আমার কথাটা শুনবেন? তো আপনার নিশ্চয়ই আপনারাও চান যে আপনারাও ভালো কিছু করেন, রিসার্চে ভালো দূর আগান, ভালো কিছু করেন। মানে গবেষণা মানুষ কেন করে? আসলে গবেষণা করে কি যে আমাদের যে হিউম্যান সোসাইটি আছে, আমি হিউম্যান সোসাইটিতে আমি একটা অবদান রাখবো। আপনি যদি গবেষণায় একাডেমিতে কিন্তু কখনোই টাকা পয়সা নেই। এখানে মানুষজন আসে তার ইন্টেলেকচুয়াল, যে আমাদের যে হিউম্যান যে সাইকোলজি আছে, যে আপনি ইন্টেলেকচুয়ালি কতটা কন্ট্রিবিউট করতে পারবেন, এই জন্য মানুষজন গবেষণায় আসে। এই কারণে মানুষ গবেষণা করে। এখানে এইগুলো জায়গায় কিন্তু টাকা নেই। আপনি ইফ ইউ ওয়ান্ট টু মেক মানি, দেন গো ফর বিজনেস। তো আমি এই জন্যই বললাম যে আপনারা আসলে এই বিষয়গুলো আপনাদের চিন্তা করা উচিত আর কি। তো আপনারা যেভাবে রিডিং করবেন, তো রিডিংটা আপনারা যখন কোনো পেপার আপনারা রিড করেন, আমি জানি না আপনারা কি রিড করেন, একটা পেপার তো অনেক পেজ, অ্যাটলিস্ট 10 থেকে 15 পেজ থাকে। তো সব, ধরেন যে আপনি যদি চিন্তা করেন যে আমি পার ডে 3টা করে ম্যানুস্ক্রিপ্ট পড়বো, তো সেক্ষেত্রে তো ধরেন যে আপনি সবগুলো পেজ করতে পারবেন না। তো আমি ধরে নিলাম যে তাহলে কি আপনার একটা স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড আছে, আমি যেটা আগে বললাম, যে আপনি স্পেসিফিক ফিল্ড আপনি ডিফাইন করছেন, যে আপনি এই ফিল্ডে কাজ করতে চাচ্ছেন আপনার রিলেটেড। আপনি 2-3টা জার্নাল সিলেক্ট করছেন। তো ওই জার্নাল গুলোর যে প্রতিদিন যে ম্যানুস্ক্রিপ্ট গুলো পাবলিশ হয়, সেগুলোকে আপনি আপনার রিলেটেড অনুযায়ী আপনি ফলো করবেন। তো ফলো করলে আপনাকে একটা রিডিং হ্যাবিট গড়ে তুলতে হবে, যে প্রতিদিন আপনি 2-3টা করে পেপার পড়বেন। তো এই রিডিং হ্যাবিট আপনি যদি পড়বেন, তো সেহেতু আমি যেহেতু বলেছি যে আপনি যদি ধরেন যে 3টা জার্নাল সিলেক্ট করেন আপনার ফিল্ডে, তো প্রতিদিন যদি আপনি ধরেন যে 3টে পেপার পড়তে চান, তাহলে আপনার 3 × 36 পেজ পড়তে হবে অ্যাটলিস্ট। তো 36 পেজ ইজ হিউজ অ্যামাউন্ট আসলে। কারণ যেহেতু ধরেন যে আপনি পেপার গুলো ইংলিশে পড়বেন, আপনার অনেক টার্মিনোলজি বুঝতে হবে, জানতে হবে। তো সেক্ষেত্রে রিডিং যে স্ট্র্যাটেজি আছে সাইন্টিফিক ম্যানুস্ক্রিপ্টের, তো মানুষজন প্রথমে টাইটেলটা দেখে। আমি যেটা আগে বলেছি যে আপনার ফিল্ড আপনি ডিফাইন করে ফেলছেন, আপনি কি ফিল্ডে কাজ করবেন। তো আপনি টাইটেলটা দেখেই বুঝতে পারবেন যে কাজটা আসলে আপনার ইন্টারেস্টের সাথে যায় কিনা। তো তারপরে আপনার ফার্স্ট কাজ থাকবে কি, অ্যাবস্ট্রাক্টটা আপনি প্রথম পড়বেন। আপনার যদি মনে হয় যে টাইটেল এবং অ্যাবস্ট্রাক্টটা কেচি, আপনার জন্য হেল্পফুল, আপনি যেহেতু নিজে সেলফ অ্যাসেস করেছেন আপনার ইচ্ছা অনুযায়ী, তো তাহলে আপনি ফুল পেপারটা পড়বেন। আপনার ফুল পেপারটা পড়ার দরকার নাই, আপনি আগে থেকেই আপনি এই বিষয়টা আপনি বাদ করে দিতে পারেন। তাহলে আপনি টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট দেখে আপনি একটা পেপার সিলেক্ট করবেন যে আপনি এই পেপারটা পড়বেন কিনা আপনার সেলফ ইভ্যালুয়েশনের মাধ্যমে। দেন তারপরে আপনি রেজাল্টে যাবেন। এবং রেজাল্ট তো, একটা ম্যানুস্ক্রিপ্ট তো অনেক কিছু পার্ট থাকে, হয়তো বা সব রেজাল্ট গুলো আপনার আইডিয়ার সাথে, আপনার চিন্তাধারার সাথে, আপনার রিসার্চ স্টাইলের সাথে, আপনার হাইপোথিসিসের সাথে যায় না। তো যেগুলো রেলেভেন্ট, আপনি সেই রেজাল্ট গুলো এবং সেই টেবিল এবং ফিগার গুলো দেখে আপনি একটা, ধরেন যে আপনি টেবিল ফিগার দেখে বুঝতে পারবেন যে এই জিনিসটা আপনার আসলে মানে কাজ করে কিনা আপনার হাইপোথিসিসের সাথে। দেন যদি মনে হয়, তারপরে আপনি ডিসকাশনটা পড়তে পারেন। দেন লাস্ট আপনি ইন্ট্রোডাকশন এবং ম্যাটেরিয়ালস এন্ড মেথডটা পড়বেন আর কি। যেটা আমি করি এজ এ সায়েন্টিস্ট হিসেবে, যে আমি মানে টাইটেলটা এবং অ্যাবস্ট্রাক্টটা দেখে আমি ডিফাইন করে ফেলি যে এই পেপারটা আমার কাজে লাগবে না লাগবে না। যদি মনে হয় যে লাগবে, দেন আমি রেজাল্টের জাস্ট ফিগার এবং টেবিল গুলো দেখি, দেখার পরে আমি বুঝি যে ও, কারণ আমি যেহেতু এতদিন ধরে সায়েন্সের সাথে আছি, তা আমার ক্ষেত্রে একটা পেপার পড়তে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগে। আমাকে যদি স্কিমিং করতে বলা হয়, তো আমি 30 সেকেন্ডে একটা পেপার এখন স্কিম করে দিতে পারি, যে এই কাজটা আমার কাজের সাথে আমার কাজের জন্য কতটা হেল্পফুল হতে পারে না হতে পারে না। তো এই জন্য বললাম যে আমার কিন্তু 2016 সাল থেকে শুরু করে 2025 সাল, এই যে লং আপনার 8 ইয়ার্স, আপনার 7 ইয়ার্স এর মতো, এটা আমার একটা হ্যাবিট, একটা আমার গড়ে উঠছে। তো সেক্ষেত্রে আমি এখন ইজিলি বিষয়টা করতে পারি। তো আপনারা যারা আছেন, তো এই যে বললাম যে প্রতিদিন এটা একটা হ্যাবিট আপনাকে গড়ে তুলতে হবে, তাহলে আপনি এই বিষয়টা খুব ইজিলি আপনি ডেভেলপ করতে পারবেন আর কি আপনার মধ্যে। যেহেতু আমি আগে বলেছি যে থাউজেন্ডস অফ পেপার পাবলিশড হচ্ছে ওয়ার্ল্ড এভরিডে, আপনি কোনটা পড়বেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। তো আমি ধরে নিলাম যে আপনি পড়লেন, পড়ার পরে আপনি আপনার একটা রিসার্চ ডিজাইন আপনি করলেন, আপনি একটা আপনার ব্রেনে হাইপোথিসিস দাঁড় করাইলেন। তো দাঁড় করানোর পরে আপনি এক্সপেরিমেন্ট করে ফেললেন। তো এক্সপেরিমেন্ট করার ফলে সব কাজ যে করি, সব কাজ করার পরে সব কাজ কিন্তু পাবলিশেবল হয় না, সব কাজ পাবলিশও করা যায় না। যেমন আমি আমার একটা উদাহরণ দিতে পারি, যে আমি 2024 সালের আহ এপ্রিল থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত আমি একটা কাজ করতেছিলাম। কাজটা হচ্ছে এরকম কাজ ছিল সেটা, যে ওয়ার্ল্ড ওয়াইড একটা ওপেন ডেটা সেট ছিল। আহ পৃথিবীতে মানে ওয়ার্ল্ড ওয়াইড যে ইনল্যান্ড ওয়াটার বডি আছে, লাইক যে লেক গুলো আছে, ছোট ছোট পন্ড আছে, তো এই ধরনের ওয়ার্ল্ড ওয়াইড ডাটা নিয়ে আমি একটা কাজ করতেছিলাম।
ওটা ডাটার সেট রেঞ্জ ছিল আপনার নিয়ার অ্যাবাউট, র সংখ্যায় ছিল আপনার মোর দেন 10 লাখ। তো আমি তখন ডিফাইন করার চেষ্টা করতেছিলাম যে আমার রিসার্চ কোশ্চেনটা ছিল যে এই ওয়ার্ল্ড ওয়াইড যে মানে লেক গুলো আছে, এই ডাটাগুলো দিয়ে আমি ওই ওয়াটার বডি গুলোর প্রোডাক্টিভিটি সিস্টেম আমি ডিফাইন করতে চাচ্ছিলাম, যে এটা আসলে কতটুকু আপনার স্পেস এবং টাইম অনুযায়ী ভ্যারি করে। তো আমি কাজটা করলাম, করার পরে আমার যে কোলাবোরেটর গুলো ছিল বিভিন্ন লাইক যে ইউএস এর এনভায়রনমেন্টাল সায়েন্স অফ জিওগ্রাফিক্যাল সায়েন্স এজেন্সি থেকে, তারপর ইলিনয়েস স্টেট ইউনিভার্সিটির প্রফেসর, তারপরে আমার কারেন্ট প্রফেসর ছিল। তো আমি এই কাজটা করার পরে তাদেরকে আমি যখন হাইপোথেসিস গুলো দাঁড় করালাম, তো আমার ডাটাটা খুবই মানে যে আমি যেহেতু এখন ওপেন ডাটা নিয়ে কাজ করি, মানে বিগ ডাটা সেট নিয়ে, তো এই ডাটাগুলো খুব মেসি হয় আসলে। মানে ডাটাগুলো ওয়েল অর্গানাইজড হয় না, অনেক অনেক মিসিং থাকে। মানে ধরেন যে একটা প্যারামিটার যদি আপনি পাচ্ছেন, আর একটা প্যারামিটার প্রচন্ড মিসিং, যেটা আসলে ডাটাগুলো নিয়ে মানে একটা কনক্লুসিভ স্টেটমেন্টটা দাঁড় করানো খুব কঠিন হয়ে যায়। তো আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল যে এই প্রোডাক্টিভিটি কিভাবে আপনার ভ্যারি করে। তো ভ্যারি করার পরে আমি দাঁড় করাইলাম, দাঁড় করানোর পরে একটা 2-3 মাস পরে একটা আউটপুট নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি যখন আমার কোলাবোরেটরের সাথে কথা বলতে যাই, তো তখন আমাকে তারা কোশ্চেন করতেছে, আমার কোলাবোরেটররা, যে মামুন তুমি যে কাজটা করছো, হ্যাঁ বুঝলাম যে প্রোডাক্টিভিটি ভেরি করতেছে, এটা করবে স্বাভাবিক, সব জায়গার তো তোমার ওয়াটার বডির ওয়াটার কোয়ালিটি কন্ডিশন তো এক হবে না। যেমন আমি যদি ধানমন্ডি লেকে যাই ঢাকায়, ওই ওয়াটার বডির আমি দেখলে বুঝতে খুবই গন্ধ দুর্গন্ধ, অথচ আমি যদি চিটাগাং এ যাই অথবা সিলেটে যাই, তো সেক্ষেত্রে আমি দেখবো যে হয়তো বা কিছু ওয়াটার বডি খুবই ক্লিয়ার আছে। আপনাদের কারো মনে হয় সাউন্ড অফ আছে, জিন্নাতুন নেশা আপনি একটু অফ করলে ভালো হয়। আপনার অডিও অন আছে মনে হয়। তো সেক্ষেত্রে যেহেতু স্পেস অনুযায়ী ভেরি করে, এবং দেখবেন যে সিজন অনুযায়ী ওয়াটার বডি ওয়াটার কোয়ালিটি ভ্যারি করে আপনি। তো সেক্ষেত্রে তারা আমাকে বললো যে মামুন এটা তো আমরা সবাই জানি, তো আলটিমেটলি তুমি কি কন্ট্রিবিউট করতে চাচ্ছ সায়েন্সে, তোমার সায়েন্টিফিক কোশ্চেনটা আসলে অ্যাকচুয়াল জিনিসটা কি। তখন আমি ওদের কোশ্চেনের গুলো আসলে আনসার দিতে পারি নাই। আমি 6 মাস ধরে কাজটা, ওরা যেটা চাচ্ছে সেটা ডাটা ম্যাচ করছে না, তারা চাচ্ছে ফ্যানোলজিক্যাল কিছু টাইপ, বাট ডাটা ওটা ওই রিসার্চ কোশ্চেন গুলো আপনার আনসার করতে পারছে না। এবং আমিও যেটা করছি তারাও সেটাতে হ্যাপি না। তো আলটিমেটলি আমার 6 মাসের কাজ, আমি কাজ করেছি 6 মাস, বাট ওটা আমি আর পাবলিশেবল করতে পারি না। কারণ যেহেতু আমাদের কাছে মনে হয়েছে যে এই জিনিসটা আসলে মানে সায়েন্সে কোনো কন্ট্রিবিউট করছে না, অথবা সায়েন্সে আলটিমেটলি এটা রিপিটেটিভ মানে সায়েন্টিফিক আস্কিং হয়ে যাচ্ছে, এবং এই জিনিসটা অতটা ভালো হচ্ছে না। তখন ওই কাজটা মানে ওইভাবেই মানে আমি জেনেছি, বাট ওই কাজটা আমার আনপাবলিশেবল হিসেবে রয়ে গেছে, এবং ওই কাজটা আর কোনোদিন পাবলিশ হবে না। তো আপনি যে সব কাজ করলেন, আপনি সব রিসার্চ ডিজাইন এক্সপেরিমেন্ট করলেন, করার পরে যে আপনার পাবলিশ হবে ব্যাপারটা এরকম না। কোরিয়াতে যেমন আমি একটা কাজ করেছিলাম 1 বছর ধরে স্যাটেলাইট রিমোট সেন্সিং নিয়ে, তো করার পরে আমার ওই কাজটাও আমি দেখেছি যে আলটিমেটলি কাজটা আমার ফ্রুটফুল রেজাল্ট হয়নি। তো সে কারণে ওই কাজটা আমি আপনার পাবলিশ করি নাই। তো একজন সায়েন্টিস্ট একজন রিসার্চার যখন কাজ করে, তো সব কাজে তার যে পাবলিশেবল হয় ব্যাপারটা এরকম না। তো সেজন্য যে আপনাকে আহ, নিজেকে, আপনি যখন সবকিছু এক্সপেরিমেন্ট করলেন, ডিজাইন করে ফেললেন, আপনার এক্সপেরিমেন্ট ডান, অথবা আপনি যখন এক্সপেরিমেন্ট করবেন, তখন আপনাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে আসলে যে আপনি আপনার কাজটা কেন পাবলিশ করতে চাচ্ছেন। আপনি কি জাস্ট শুধু পাবলিশই করতে চাচ্ছেন যে ও আমার একটা পেপার হবে, আমার একটা নাম হবে, আমি একটা বাসারহাটের জার্নালে পাবলিশ করলাম, নাকি আমি একটা টপ সায়েন্টিফিক জার্নালে পাবলিশ করলাম। আমার আমার অডিয়েন্স কে হবে? আমার অডিয়েন্স কি শুধু দিনাজপুর ওই বাসেরহাট আর হাজী দানেশের যারা গবেষণা করে তারা আমার অডিয়েন্স হবে, নাকি আমার অডিয়েন্স পৃথিবীর সমস্ত সায়েন্টিস্টরা হবে? এই জিনিসটা আপনাকে আগে কোশ্চেন করতে হবে, যে আপনি কি ধরনের সায়েন্স করতে চাচ্ছেন, আপনি কি ধরনের গবেষণা করতে চাচ্ছেন। তা আপনি যদি এটা এটা যদি নিজেকে কোশ্চেন করতে পারেন, আপনি কেন পাবলিশ করতে চাচ্ছেন, তাহলে আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কেন পাবলিশটা করতে চাচ্ছেন। তো আপনি যখন ডিটারমাইন করে ফেললেন যে আপনি হ্যাঁ আপনার কাজটা পাবলিশ করতে চাচ্ছেন, তখন আপনি আপনি চিন্তা করবেন যে আপনাকে, আপনি দেখেন যে আমি বললাম যে আমি 6 মাস 1 বছর ধরে একটা কাজ করছি, কাজটা করে আমি আর পাবলিশ করি নাই, কারণ আমি দেখেছি যে ওই কাজটা আমার অর্থিত না। সেটা আমি আর কিন্তু রাইটিং এ যাই না, কারণ রাইটিং হচ্ছে একটা হিউজ টাস্ক।
আপনি যখন একটা ম্যানুস্ক্রিপ্ট রাইট করবেন, আপনি জানেন না যে রাইট করলে এই পেপারটা কতবার আপনার রিভাইজড হবে, কতবার রিজেক্ট হতে পারে, তারপরে ফাইনালি আপনার কাজটা পাবলিশড হবে। তো আপনি যখন মনে করলেন যে হ্যাঁ আমি কোশ্চেন করছি, করে দেখছি যে হ্যাঁ আমার এই কাজটা পাবলিশেবল, তারপরে আপনি কি করবেন যে আপনার কাজ অনুযায়ী আপনি লিটারেচার সার্ভে তো আপনি আপনার গবেষণা সময়ে করেছেন, আপনার ব্যাকগ্রাউন্ড স্টাডিটা করেছেন, তো তারপরে আপনি রাইটিংটা শুরু করলেন। তো রাইটিংটা কিন্তু ধরেন যে লট অফ ওয়ার্ক, এটা কিন্তু 20 থেকে 30টা ড্রাফট হয় এক একটা ম্যানুস্ক্রিপ্টে। আপনি যদি একটা ম্যানুস্ক্রিপ্ট যদি 20 থেকে 30 বার রিভাইজ না হয় না, ওটা আসলে ফাইনাল পাবলিশেবল ফরম্যাটে আসে না। আমি যেমন কথা বলি যে আমার লাস্ট উইকটি একটা পেপার পাবলিশ হয়েছে, তো সেটা আমি 2023-এর জুলাইতে এই কাজটা শুরু করে আমি 2023-এর ডিসেম্বরে লেখা শুরু করি। তো 3 মাস ধরে আমার পিএ এর সাথে আমি শুধু একটা ম্যানুস্ক্রিপ্টে লিখছি। আমার যে অ্যাডভাইজার এখন পোস্ট ডকের, সে আমাকে আমার ওই ওয়ার্কটা 6 বার রিভাইজ করাইছে। আমি লিখে দিই, লিখে দেওয়ার পরে বলে যে মামুন এই জিনিসটা তো এইভাবে যদি আমরা একটু আর্টিকুলেট করতাম তাহলে ভালো হতো, মামুন এই ফিগারটা যদি এইভাবে করি তাহলে এটা একটু ভালো হতো, মামুন আমরা তো করেছি বাট আমরা রিসার্চ কোশ্চেনটা মানে ভালোভাবে ডিফাইন করতে পারি নাই, আমরা বুঝেছি, আমরা বুঝে লিখেছি বাট আমার কাছে মনে হচ্ছে এই সেন্টেন্সটা হয়তোবা যারা পড়বে ম্যানুস্ক্রিপ্ট তারা বুঝতে পারছে না। তো উনি 6 বার রিভাইজ করার পরে আমি ওই কাজটা আরেকটা ম্যানুস্ক্রিপ্টে সাবমিট করি, তখন ওটা 2 মাস পরে রিজেক্ট হয়ে আসে। তো রিজেক্ট যে হইলো, আমি যে রিভিউয়ার গুলো কমেন্ট পাইলাম, তো ওদের গুলো অ্যাড্রেস করলাম, করার পরে তখন ওই জার্নালে সাবমিট না করে আরেকটা ম্যানুস্ক্রিপ্টে সাবমিট করলাম। সাবমিট করার পরে 7 মাস ধরে 4 জন রিভিউয়ারের 3 বার রিভিশনের পরে ফাইনালি গত সপ্তাহে আমার ম্যানুস্ক্রিপ্টটা অনলাইনে পাবলিশ হয়েছে। তো তার মানে চিন্তা করেন যে আপনি গবেষণা করলেন, করার পরে লেখলেন, লেখার পরে আপনি সাবমিট করলেন, করার পরে 1 বছর পরে আপনার একটা ম্যানুস্ক্রিপ্ট অনলাইনে আসলো। এটা হচ্ছে একটা ম্যানুস্ক্রিপ্ট পাবলিকেশনের স্ট্যান্ডার্ড প্রসিজার। আর আমি যে বললাম যে বাসারাটের জার্নাল, পিএইচডি জার্নালে আপনি যদি করেন তাহলে কি হয় যে আপনি কাজ করলেন, করে সাবমিট করবেন, নো রিভিউ নাথিং এলস, জাস্ট আপনার টাকা দিলেন, টাকা দিয়ে আপনার পেপার পাবলিশ হয়ে গেল। আপনি নিজেকে সেলফ প্রোক্লেম বললেন যে ও আই এম এ সায়েন্টিস্ট, আই এম এ রিসার্চার, I have thousands of paper, but ultimately, what's your contribution in science? এই কাজগুলো হয়তোবা আপনাকে শর্ট টার্ম আত্মতৃপ্তি দিবে, হয়তোবা শর্ট টার্ম আপনি হাজী দানেশের মতো বাসাতে আপনি বলবেন ও অমুক ভাইয়ের 5টা জার্নাল আছে, অমুক ভাইয়ের 5টা ম্যানুস্ক্রিপ্ট আছে, বাট আলটিমেটলি আপনি যখন বাইরে আসবেন, বাইরে যখন আপনি লেখা শুরু করবেন, আলটিমেটলি আলটিমেটলি এই জিনিসগুলো আপনাকে আপনার ক্যারিয়ারে গ্রোথ দিবে না। আপনাকে তখন ওই বাসার পর্যন্তই থাকতে হবে। আপনি আপনার আপনার তখন মানে আর কোনো গ্রোথ হইলো না। কারণ আমি আমি আমার ধরেন যে অনেক সিনিয়র মানুষকে দেখেছি, অনেক জুনিয়রকে দেখেছি, অনেক ফ্রেন্ডদেরকে দেখেছি যে যারা বাংলাদেশে বসে হয়তো বা বলে যে আরে আমার তো 60টা পেপার আছে, আমার তো 70টা পেপার আছে, আমার তো 5,000 সাইটেশন, আমার তো 2,000 সাইটেশন, বাট আলটিমেটলি হোয়াটস এর কন্ট্রিবিউশন ইন সায়েন্স? যারা নোবেল লরিয়েট হয় সবার কিন্তু সাইটেশন 10,000 20,000 হয় না। আপনারা যদি নোবেল লরিয়েটদের কথা চিন্তা করেন যারা অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট করে সায়েন্সে, তো ওই কারণে যে আপনারা নিজেদেরকে প্রশ্ন করবেন যে আপনারা কি হতে চান, আপনারা কি আসলে হিউম্যানিটিতে কন্ট্রিবিউট করতে চান, না জাস্ট শুধু নিজের নাম ডাক। বাংলাদেশে যেটা হয়, যেমন বাংলাদেশে যেমন যেটা হয় কি যে ধরেন যে আপনি একটা কাজ করছেন, ওইটার কোনো সায়েন্টিফিক ম্যানুস্ক্রিপ্ট পাবলিশ হলো না, বাট হাজী দানেশের আমার সাংবাদিক সমিতি আছে, যে প্রথম আলো অথবা কালের কণ্ঠ, যে দেখি যে আরে অমুক জন কাজ করছে, কাজ করে আমার মানে দৈনিক জার্নালে আসছে যে হাবিব কবির অমুক সায়েন্টিস্ট, অথবা যেমন আমার স্পষ্ট একটা মনে আছে যে শাহজালাল ইউনিভার্সিটির এক প্রফেসর তারা ক্লেম করছিল যে তারা ক্যান্সার ডিটেকশনের একটা কিট আবিষ্কার করছে। কিট আবিষ্কার করে তারা সায়েন্টিফিক কোনো রিভিউ করে নাই, তারা হয়তোবা প্রথম আলোকে ডেকে একটা অনলাইন মিটিং করছে, করার পরে তারা বলছে আমরা একটা শাবিপ্রবির প্রবীর একদল গ্রুপ তারা ক্যান্সার ডিটেকশন কিট আবিষ্কার করছে। ওই যে তারা
মানে ওইটা ক্লেম করলো, ওই প্রথম আলো পর্যন্ত থাকলো, বাংলাদেশের নিউজ পর্যন্ত থাকলো, বাট আলটিমেটলি ইন্টারন্যাশনাল কমিউনিটিতে দে আর নট অ্যাকসেপ্টেবল। তারা শুধু নাম ডাকের জন্য, ওই 1 মিনিটের জন্য অথবা একদিনের জন্য তারা শুধু জাস্ট আপনার ইয়া হয়ে থেকে গেল, তারা আলটিমেটলি তাদের আর কোনো কন্ট্রিবিউশন হলো না। আপনি যদি হাজিদান এসে অনেক ধরেন যে অনেক কাজ হয় যে হ্যাঁ বলে যে অমুক কাজ করছি, বাট আলটিমেটলি এটার সাইন্টিফিক কন্ট্রিবিউশনটা কি? যে আমি চাচ্ছি যে আপনারা লিগাল ওয়েতে যাতে ওয়ার্ল্ডের সাথে কম্পিট করে, মানে পৃথিবী কিভাবে চলে, পৃথিবীর একাডেমি কিভাবে চলে, বাংলাদেশের আপনারা যদি চিন্তা করেন যে বাংলাদেশের ইউনিভার্সিটি কিভাবে চলে, তাহলে আপনারা মানে ক্যারিয়ারে কোনো গ্রোথ হবে না। আমি যেমন প্রায় বলি, মানে মজা করে বলি আমার 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 মানে শিক্ষকদের, হাজিদান এসে যারা আছে ফিশারিজ ফ্যাকাল্টিতে, আমি বলি যে ফিশারিজ ফ্যাকাল্টি তুলে দেওয়া উচিত। মানে আমি এটা মজা করে বলি অনেক শিক্ষককে, কেন বলি, মানে একটা ফ্যাকাল্টিতে ধরেন যে আছে এনারা, মানে না এখানে কোনো ল্যাব টিলিয়ার ডেভেলপ হয়েছে। মানে হাজী দানেশ তো এখন অনেক একটা ভালো ইউনিভার্সিটি, অনেক বছর ধরে অলরেডি 24-25 বছর হয়ে গেছে না, ইফ আই এম, মানে আমি যদি রং না, ইউনিভার্সিটির প্রতিষ্ঠা 26 বছর চলতেছে মনে হয় এখন, 2001 সালে মনে হয় প্রতিষ্ঠিত হয়েছে। তো এখনো পর্যন্ত আমাদের আহ আপনার ধরেন যে মানে কন্ট্রিবিউশনটা কি, শুধু মানে স্টুডেন্ট গুলো ঢুকতেছে আন্ডার গ্রেডে, ঢুকার পরে সার্টিফিকেট দিচ্ছি। আবার আবার আমরা আমি যেটা আমার শিক্ষকদেরকে প্রায় বলি, যাদের সাথে আমার কন্ট্যাক্ট আছে, যে আমরা 4 বছরে কেন বের হতে পারি না, আমাদের কেন সেশন জম থাকতে হবে একটা স্টুডেন্টের, মানে কেন আমার 4 বছরের কোর্স আমাকে কেন 7 বছর লাগবে? যেমন আমি অনেককে জানি যে ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচারে মনে হয় 5 বছরের কোর্স, মানে তারা 8 বছরে বের হচ্ছে। এই যে একটা মানুষের, একটা ছেলে 3টা বছর যে সময়টা নষ্ট হয়, মানে এটা সারা জীবনও সে পুষাইতে পারবে না তার জীবন। আমি যেমন 4 বছরের কোর্স 5 বছর 1 মাসে বের হয়েছি, আমার এই 1 বছর 1 মাস কিন্তু আমার শিক্ষকরা চাইলেও সেটা আমাকে ব্যাক দিতে পারবে না। এবং আমার এটা 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 শুধু শিক্ষকদের দোষ না, আমাদেরও দোষ আছে। মানে ইউনিভার্সিটিতে কেন ছাত্র রাজনীতি থাকবে? আমি পৃথিবীর কোথাও, আমার কলিগরা আছে সাউথ আমেরিকা আদার্স, আমরা যেভাবে রাজনীতি করি, আমরা যেভাবে করি এইভাবে আসলে মানে পৃথিবীর কোথাও ইউনিভার্সিটি চলে না। আপনি ইউনিভার্সিটিতে আসছেন, আপনার কাজ হচ্ছে পড়াশোনা করা, আপনার কাজ মানে ধরেন যে মানে রাজনীতি করা না। আপনি পড়বেন, আপনি আপনি রাজনীতি করবেন বাইরে, আপনি ইউনিভার্সিটি রাজনীতির জায়গা না ভাই। ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি কেন থাকবে? ইউনিভার্সিটিতে মানে আমি দেখি নাই আর কি, আমি দেখি নাই এটা। তো আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন, আপনারাও চান যে আপনারা নিজেরাই মানে ক্যারিয়ারটা আপনারা ইয়া করবেন, যে এভাবে চিন্তা করবেন। সত্য কথা বলতে কি, আমি দেখেছি আমার ছাত্র জীবনে যারা রাজনীতি মানে ইউনিভার্সিটিতে, মানে সত্য কথা বলতে কি, আমরা ইউনিভার্সিটিতে প্রচন্ড মিসগাইডেড হই টিচারদের দ্বারা এবং আমাদের সিনিয়র ভাইদের দ্বারা। যেমন আমি আমার কথা বলি, 2010 সালে আমি যখন ঢুকি, তো ঢুকার ফলে আমার এক সিনিয়র বড় ভাই আমাকে, মানে তখন আমি তো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমি র্যাক খাই, আমি হলে গিয়ে র্যাক খাচ্ছি, তো আমাকে এক ভাই একদিন বলতেছে, হেই মিয়া তোমরা আসছো, এটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কি পড়ালেখার জায়গা নাকি? ইউনিভার্সিটি হচ্ছে মজা মাস্তির জায়গা। ইউনিভার্সিটিতে তোরা আসবি, মজা মাস্তি করবি, ঘুরে বেড়াবি, রাতে বসে গাঁজা খাবি, মদ খাবি, ফেন্সিডিল খাবি, জিয়া হলে ক্লাস করলে করবি, না হলে করবি না। তো তারপর থেকে আমার মনে হয়েছে যে দিজ আর নট মাই গুড পার্টনার, দিজ আর নট মাই গুড ফেলোজ। আমি কিন্তু তারপর থেকে ওই বড় ভাইদের সাথে আর মিশি নাই। হ্যাঁ, যারা মিশেছে, হ্যাঁ তারা হয়তো বা ভালো কিছু করেছে, আই ডোন্ট নো তাদের প্রসপেক্ট কি, তাদের চিন্তাধারা কি। তো আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যারা এখানে আছেন, আপনাদের সবারই চিন্তাধারা আছে যে আপনারা নিজেরা ভালো কিছু করতে চান। আপনাকে ডিফাইন করতে হবে আপনি কি চান। অনেকেই বলে যে আমি তো ভালো ফ্রেন্ড পাই নাই, আমি তো অমুকদের দ্বারা প্রভাবিত হয়েছি। আপনি নিজে না চাইলে আপনাকে কেউ প্রভাবিত করতে পারবে না। আপনাকে ডিফাইন করতে হবে আপনার বন্ধুকে হবে, আপনার শত্রুকে হবে, আপনি কার সাথে মিশবেন কার সাথে মিশবেন না। ইউনিভার্সিটিতে দেখবেন যে যারা বিসিএস ক্যাডার হয় তাদের একটা আলাদা সার্কেল থাকে, যারা সাথে সাথে জব পাচ্ছে, যারা বাইরে আসতেছে তাদের একটা আলাদা সার্কেল থাকে। তো সেটা ধরেন যে আপনার বন্ধু মহল এবং আপনার আশেপাশে ডিফাইন করবে আপনি পরবর্তীতে কি হবেন। আপনি যদি এই জিনিসটা যদি ডিফাইন করতে না পারেন, তাহলে আপনার জীবন কমপ্লিট ডিস্ট্রয় হয়ে যাবে। আপনি ওই 7-8 বছর পরে বের হয়ে দেখবেন যে আপনার জীবনে আপনি কিছুই করতে পারেন না।
তো আমি যেটা বলবো যে আপনারা যারা এখানে আছেন, মানে আপনাদের প্রতি রিকোয়েস্ট আমার যে মানে ডোন্ট ইনভলভ ইউ গাইস ইন দ্য পলিটিক্স। যে পলিটিক্সে ইনভলভ করলেই লাইফ কমপ্লিটলি হেল্প, সেটা যে পলিটিক্সেই হোক। আগের পলিটিক্স বলেন, কারেন্ট পলিটিক্স বলেন, বাংলাদেশে পলিটিক্স ইজ এ বুলশিট থিং। কারণ আমি বিশ্বাস করি যারা ইউনিভার্সিটিতে আসে, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে, সবাই মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে। এখানে বড় লোকের ছেলে মেয়ে খুব কমই আসে। যে আপনার কারণ আমাকে ভাই, আমি যদি বাইরে আসতে চাই, আমি কিন্তু সেলফ ফান্ডিং এ পড়তে আসতে পারবো না। তো তাহলে কি করতে হবে আমাকে? যে আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে তাহলে থার্ড ইয়ারে ডিফাইন করে ফেলতে হবে যে আমি কি করতে চাই। আমি যদি থার্ড ইয়ারে ডিফাইন করতে পারি লেভেল 3 সেমিস্টার 1-এ যে আমি যদি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হতে চাই, তাহলে আমাকে বিসিএস এর প্রিপারেশন নিতে হবে, গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন নিতে হবে, ব্যাংকের প্রিপারেশন নিতে হবে। আমি যদি বাইরে আসতে চাই, তাহলে আমাকে আইএলটিএস এর বুকস কিনতে হবে, জিআর এর বুকস কিনতে হবে, অথবা বাইরে যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে কিভাবে আমি কি করব, অথবা বিশ্ববিদ্যালয়ের যে গুটি কয়েক শিক্ষক, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে শুধু ওই গুটি কয়েক শিক্ষকের গবেষণা করে, সবাই করে না। আমি যেমন বলি যে হাজী দানেশে যদি ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাকাল্টি হয়ে থাকে এখন, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার আর ডিপার্টমেন্ট অফ ফুড সায়েন্স আর কম্পিউটার সায়েন্স। আদার ফ্যাকাল্টি আর ইউজলেস। They are just taking the student and just giving the certificate, nothing. এই তিনটা ফ্যাকাল্টির যারা স্টুডেন্টরা আছে, আই ফিল দ্যাট দে আর টু মাচ লাকি ওভার দেয়ার। কারণ আমি অন্য ইউনিভার্সিটির কথা বলতে পারবো না, হয়তো বা ডিফারেন্ট ইউনিভার্সিটিতে অনেকেই আছেন, কারণ আমি জানি না, যেহেতু আমি হাজী দানেশের স্টুডেন্ট, যেহেতু আমার খুবই ডিপলি কানেক্টেড ওটার সাথে, সবার সাথে কথা হয়তো আমি এটা জানি আর কি। তো ওই যে গুটি কয়েক আপনার স্টুডেন্ট টিচাররা আছে, আপনারা তাদের সাথে গিয়ে কনসাল্ট করেন যে স্যার আমি অমুক কিছু করতে চাই, আমি এটা করতে চাই। প্রচুর মানে ভালো শিক্ষক এখনো আছেন, হেল্প করতে চায় ছাত্রদের, যারা পলিটিক্যাল না। তো আমি বলবো যে এই জিনিসটা আপনাকে ডিফাইন করতে হবে, আপনি কি চান। হয়তো বা হ্যাঁ ঠিক আছে, যেমন আমি বললাম যে আমাদের ফিশারিজে কোনো অপরচুনিটি নাই, ইটস ফাইন, ওকে। আপনি ফিশারিজের ছাত্র, কোনো অপরচুনিটি নাই, বাট ইফ ইউ ওয়ান্ট টু মেক, ওকে, ইফ ইউ ওয়ান্ট টু কাম টু অ্যাব্রোড, দেন দেয়ার ইজ কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, দেয়ার ইজ স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট ইন হাজী দানেশ, এবং এগ্রি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে। তাহলে আপনাকে বর্তমান রিসার্চ ট্রেন্ডটা বুঝতে হবে, যে রিসার্চ ট্রেন্ডটা কি, যে এখন মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, ডাটা প্রোগ্রামিং এখন সব জায়গায় লাগে। তাহলে ফিশারিজে পরে যেহেতু আমি আর ল্যাঙ্গুয়েজ শিখতে পারছি না, আমি যেহেতু পাইথন শিখতে পারছি না, তো আমার কম্পিউটার সায়েন্সের কোন বন্ধুটা অথবা কম্পিউটার সায়েন্সের কোন টিচারটা এআই নিয়ে, মেশিন লার্নিং নিয়ে কাজ করছে, আমি তার কাছে যাই, গিয়ে বলি যে স্যার আমি অমুক ফ্যাকাল্টির স্টুডেন্ট, আমি স্যার আমার ইন্টারেস্ট এরকম, আমি স্যার আপনার কাছ থেকে কাজ শিখতে চাই, আমার মনে হয় আপনাকে ফেলে দিবে না। আপনি ধরেন যে ফিশারিজে পড়েন, ধরেন যে আমরা তো ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল, নিম্নোলজি পড়ি। তো ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট যেটা, তো ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের সাবজেক্ট কারা পড়ে? আপনি যদি দেখেন যে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার যারা, তারা পড়ে। তো আপনি তাদের ওই ফ্যাকাল্টিতে যান, গিয়ে দেখেন যে কোন স্যার জিআইএস টুল নিয়ে কাজ করে, আর্কজিএস, কিউজিএস নিয়ে কাজ করে। যে ওই স্যার দেখেছে, স্যার আমি তো ফিশারিজের ছাত্র, আমি স্যার এই জিনিসটা এইভাবে কাজ করতে চাই, আপনি যদি আমাকে একটু শিখাইতেন। আপনি আন্ডারগ্রেডে আছেন, আপনার কাজ থাকবে শুধু এক্সপ্লোর করা, আপনার রিসার্চ আইডিয়া গুলো ডেভেলপ করা, আপনার চিন্তাটা ডেভেলপ করাটাই হচ্ছে আপনার মূল কাজ। ওই যে বললাম যে আপনি যদি ডিফাইন করে ফেলেন যে আপনি যদি শুধু সারাদিন রাত যদি ক্লাসে গেলেন, যাওয়ার পরে এসে জাস্ট ঘোরাফেরা করলেন, আপনার কোনো ভালো বন্ধু থাকলো না, তার সাথে আপনি ইন্টেলেকচুয়ালি কথা বলতে পারবেন, তাহলে আপনি কিছু শিখতে পারবেন না। 4 বছর আন্ডারগ্রেডে হিউজ সময়। আপনি যদি আপনার মানে ওটাই তো, যে ভালো বন্ধু ভালো, অনেক ভালো কিছু করে দিতে পারে, ভালো ফ্রেন্ড সার্কেল, ভালো শিক্ষক সার্কেল। তো এই জিনিসটা যদি আপনি যদি চিন্তা করেন, এভাবে যদি বিষয়টা নিয়ে আসেন, তাহলে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। এটা আপনাকে লেভেল 3 সেমিস্টার 1-এ ডিটারমাইন করতে হবে। আপনি যদি বলেন যে আমি অনেক দেখছি যে আমরা যখন আন্ডারগ্রেডে ছিলাম, তো অনেক ভালো বলতো, দৌড় নিয়ে কি করবা পড়াশোনা করে, অনেকে অপমান করতো, আরে মানে তুমি এটা করো, এটা করো, দেখা গেছে বহুত কে কি কত কিছু করছে। এটা বলবেই, মানুষের স্বভাবে এরকম, তোমাকে ক্রিটিসাইজ করবে। ইটস নর্মাল, ইটস নর্মাল হিউম্যান বিহেভিয়ার। বাট তুমি জানো তুমি কোথায় যাচ্ছ, এই জিনিসটা তোমাকে ডিফাইন করতে হবে। আমি অনেককে দেখছি যে আহ আপনার এইভাবে মানে এই বিষয়গুলো মানে ইয়া করে, যে আমি যেমন আমি দেখছি যে আমাদের অনেক বড় ভাইরা বলে, আরে এত পড়াশোনা করে কি করবা, লেভেল 4 টু সেমিস্টার তো অনার্স শেষ করবা, তারপরে ফিউচারের চিন্তা করবা। অনার্স শেষ করে আপনি যদি ফিউচারের চিন্তা করেন, আপনার জীবনে আর কিচ্ছু হবে না।
এটা হচ্ছে মানে বিটা ট্রু কথা। আপনি লেভেল 4 সেমিস্টার 2 ফাইনাল পরীক্ষা দিয়ে আন্ডারগ্রেড শেষ করে আপনি যদি চিন্তা করেন আপনি কি হবেন, দেন ইউ রুইনড ইউর লাইফ। আপনাদের আর কিচ্ছু হবে না, কারণ ওয়ার্ল্ড খুবই কম্পিটিটিভ। বাংলাদেশের চাকরি পাওয়া তো আরো কম্পিটিটিভ এখন। তো ওই জন্য লেভেল 3 সেমিস্টার 2 তে লেভেল 3 সেমিস্টার 1 এ ডিটারমাইন করে ফেলবেন যে আপনারা কি হতে চান। কারণ এই 2 বছরের হিউজ সময়। কারণ আপনি ধরেন যে জেনে ফেলবেন যে আপনি মানে কি করতে চান। আরেকটা জিনিস যেটা বলি, যে এখানে আপনারা যারা আছেন, যদি আপনারা টপ লেভেল স্টুডেন্ট, যদি আপনি ডিপার্টমেন্ট ফার্স্ট হয়ে থাকেন ডিপার্টমেন্টে, তো ভুল করেও টিচার হওয়ার স্বপ্ন দেখবেন না বাংলাদেশে। কারণ আমি মানে আমরা মানে এই জিনিসটা ফেস করছি কি, যে আমরা যখন ডিপার্টমেন্টে ফার্স্ট হই আমার একটা স্বপ্ন থাকে, আরে আমি তো অনার্স করেই হাজি টিচার হয়ে যাচ্ছি, অথবা আরবিতে টিচার হয়ে যাব, অথবা অমুক ইউনিভার্সিটিতে টিচার হয়ে যাব। কমপ্লিটলি ম্যান, দেয়ার ইজ এ হিউজ পলিটিক্স। আপনি ফার্স্ট হলে যে আপনি শিক্ষক হবেন এটা আপনি কেউ গ্যারান্টি দিতে পারবে না। তো আমি দেখেছি, আমার দেখা যারা ডিপার্টমেন্টের ফার্স্ট হয় তাদের জীবনগুলো বেশি নষ্ট হয়। মানে যারা হয়তো বা পজিশনে থাকে 1 থেকে 5 অথবা 1 থেকে 10-এ, যে এরা স্বপ্নে ভাসে, আরে আমি তো ডিপার্টমেন্টের ফার্স্ট, আমার সিজিপি তো 3.93, আমি তো অমুক সেমিস্টার আউট অফ 4 পাইছি, আমি তো অনার্সটা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব। এই জিনিসটা অনেকেই অনেকভাবে আমরা প্রলোভিত হই, পরিবেশটা করে দেয়। তো এই আমার রিকোয়েস্ট থাকবে যে এই জিনিসটা মানে নিজেদেরকে দিয়ে প্রলোভিত করায়েন না। আপনারা আপনারা ফার্স্ট হয়েছেন, ইটস ফাইন, ইট উইল হেল্প ইউ ইন সাম ওয়ে। আপনি তার সাথে সাথে যদি বাইরে আসতে চান, আপনি বাইরের জন্য আইএলটিএস এর প্রিপারেশন নেবেন, এটা করবেন। আপনি বিসিএস এর প্রিপারেশন নেন তার সাথে সাথে। কারণ একটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ব্যাচের ফার্স্ট বয় টিচার হয় না, প্রত্যেকটা ব্যাচের ফার্স্ট থেকে 10 বয় টিচার হয় না। অনেক সময়ে ধরেন যে অনেক ছেলে পেলেই টিচার হয় না। যেমন আমি যদি হাজী দানেশের ফিশারিজ ফ্যাকাল্টির কথা বলি, আমি 2015 সালে বের হয়েছি 6 ব্যাচ হিসেবে। এটা 2025 সাল, 2015 থেকে 2025, 10 বছর ধরে হাজী দানেশের ফিশারিজ ফ্যাকাল্টিতে কোনো সার্কুলার হয়নি। প্রত্যেকটা 10 ব্যাচের তো ফার্স্ট সেকেন্ড বই তো আছেই। অনেক ফার্স্ট সেকেন্ড বই আছে, দে আর ডুইং নাথিং। তারা কিচ্ছু করতে পারছে না, দে আর কমপ্লিটলি ফ্রাস্ট্রেটেড তাদের ক্যারিয়ার নিয়ে। কারণ সে সারা জীবন স্বপ্ন দেখছে যে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, সে নিজে মাস্টার্সে ফার্স্ট হয়েছে, অনার্সে ফার্স্ট হয়েছে, বাট হি অর শি ইজ ডুইং নাথিং। কারণ সে নিজে ওভাবে ক্যারিয়ার প্ল্যানটা করতে পারে নাই। কারণ এই কথাগুলো কোনো শিক্ষকই বলে না। আমি দেখেছি আমার সামনে অনেক শিক্ষক আমাদেরকে বলেছে, তুমি তো ভালো রেজাল্ট করছো, তুমি টিচার হবা আমার ডিপার্টমেন্টে। অনেক শিক্ষক বলে, তুমি ফার্স্ট না, তুমি আমার সাথে মাস্টার্স করে তোমাকে আমি টিচার বানাই দিব। এই জিনিসগুলোতে প্রলোভনে যারা পড়ছেন তারা জীবনটা নষ্ট করে দিবেন, এটা হচ্ছে বিটার ট্রুথ। কেউ আপনাকে শিক্ষক বানাতে পারবে না। কারণ বাংলাদেশের শিক্ষক নিয়োগটা হয় কমপ্লিটলি ডিফারেন্ট হয়েছে। ওখানে পলিটিক্স থাকে, ওখানে টাকা থাকে, ওখানে আপনার এলাকা ভিত্তিক থাকে, আপনার সুপারভাইজারের প্রভাব থাকে, অনেকগুলো প্রভাব থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই বিষয়গুলো আপনারা মানে চিন্তা করবেন। তো আমি জানি কথা ছিলাম যে আপনারা ডিফাইন করে ফেলছেন যে আপনার পেপার, আপনি ডিফাইন করছেন যে এটা হবে এটা হবে। তো সেহেতু আপনি নিশ্চয়ই আপনার রিসার্চ কোশ্চেন আপনি আইডেন্টিফাই করছেন যে আপনি কিভাবে আপনার স্টেট অ্যাডুকেট এভিডেন্স আপনি আইডেন্টিফাই করছেন, তারপরে আপনি রিসার্চ কোশ্চেন অনুযায়ী আপনি এক্সপেরিমেন্ট করছেন। তো আপনি যে গবেষণাটা করছেন তা করার পরে ধরেন যে আমি আমি যেটা বললাম যে অনেকগুলো আমার কাজ হয়েছে, হওয়ার পরে আমি এখন আমার কাজটাকে একটা পেপার আকারে করব, না 2টা পেপার করব, না 3টা পেপার করব। তো আপনি যখন রিসার্চটা করবেন তখনই আপনি আসলে ডিফাইন করতে পারবেন যে আপনার কাজটাকে আপনি কয়টা পেপারে করবেন। তো এই জিনিসটা আপনার পিআই অথবা আপনার যারা রিসার্চার, আপনার যারা কোলাবোরেটর, তাদের সাথে আপনাকে হেল্প করে ডিফাইন করতে হবে। তো পেপারের অনেকগুলো ফরম্যাট থাকে, যে হ্যাঁ একটা অনেকেই রিসার্চ আর্টিকেল করে, অনেকে রিভিউ আর্টিকেল করে, অনেকেই জাস্ট শর্ট আর্টিকেল করে।
তো আমি যেটা বারবার বলি যে আপনি যখন রিসার্চটা করবেন আপনার অডিয়েন্সকে এবং আপনি কোন জার্নাল চুজ করতে চাচ্ছেন, কোন সোসাইটি চুজ করতে চাচ্ছেন, এটা অনুযায়ী আপনাকে আপনার গবেষণাটা, আপনার পেপারটা লিখতে হয় আসলে। তো যেহেতু আপনি ধরেন যে আমি এখন এনভায়রনমেন্টাল সায়েন্সে কাজ করি, তো এনভায়রনমেন্টাল সায়েন্সে কাজ করার জন্য আমি আমার গবেষণাটা করছি। ধরেন যে আমি গবেষণাটা করছি এরকম যে কিভাবে ধরেন যে বাংলাদেশের অথবা দিনাজপুর রিজিয়নের ধরেন যে ল্যান্ড ইউজ প্যাটার্নটা চেঞ্জ হয়েছে গত 30 বছর ধরে। আপনি ধরেন যে গুগল আর্থ ইঞ্জিনে স্যাটেলাইট ডাটা নিয়ে আপনি ল্যান্ড ইউজ, ল্যান্ড প্যাটার্ন ক্লাসিফাই করছেন। তো করার পরে আপনি একটা আউটপুট পাইছেন। তো আউটপুট পাইছেন মানে কি? তার মানে কি আপনার ব্রড স্পেক্ট্রাম হচ্ছে কি আপনার এনভায়রনমেন্টাল সায়েন্সে যাবে। তো তাহলে কি এনভায়রনমেন্টাল সায়েন্স রিলেটেড যে টপ কিওয়ান জার্নাল গুলো আছে শুনে যে আপনি ধরেন যে গুগলে সার্চ দিবেন, দিয়ে 4-5টা জার্নাল আপনি সিলেক্ট করবেন, অথবা আপনি যে জার্নাল সিলেক্ট করতে না পান, আপনার যে সুপারভাইজার ছিল, আপনার যে পিআই ছিল, এদেরকে আপনি বলবেন যে স্যার আমি এই জার্নালে, অথবা কোন সিনিয়র বড় ভাইকে যে আমি কোন জার্নালে পাবলিশ করলে ভালো হয় আমার কাজের প্যাটার্ন অনুযায়ী। আপনাকে এই ডিসিশন গুলো নিতে হবে। যদি আপনি না নিতে পারেন তাহলে আপনার পাবলিশিং সময়টা খুবই লেন্দি হবে এবং আপনি আলটিমেটলি আপনার পাবলিশ হবে না। তো একটা ম্যানুস্ক্রিপ্টের স্ট্রাকচার যখন আমরা লিখি না, তো একটা সায়েন্টিফিক জার্নালটা কি, সেটা হচ্ছে কি যে একটা আসলে আমি যে কাজটা করছি আমাকে গল্প আকারে বলতে হবে। রাইটিং হচ্ছে রিয়েলি যে ডিফিকাল্ট টাস্ক, ঠিক আছে? যে সবাই এখানে আমি দেখেছি যে আমেরিকাতে যারা নেটিভ আমেরিকান তারাও সায়েন্টিফিক রাইটিং লিখতে পারে না। আমি যেটা আগে শুরুতে বলেছি যে সায়েন্টিফিক রাইটিং হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট থিং, এটা হচ্ছে টেকনিক্যাল থিং। তো যেটা ধরেন যে ম্যানুস্ক্রিপ্টের বিগিনিং থাকে এবং মিডিল থাকবে এবং এন্ড থাকবে। যে আমরা যখন একটা পেপার দেখি যে একটা টাইটেল থাকে, অ্যাবস্ট্রাক্ট থাকে, ইন্ট্রোডাকশন থাকে, ম্যাটেরিয়ালস এন্ড মেথড থাকে, রেজাল্ট থাকে, ডিসকাশন থাকে। তো আপনার এটা হচ্ছে নর্মাল একটা স্ট্রাকচার হচ্ছে একটা ম্যানুস্ক্রিপ্টে। তো একটা ম্যানুস্ক্রিপ্ট রাইটিং যখন আমরা নিজেদেরকে ডিফাইন করে ফেলি যে আমি একজন সায়েন্টিফিক রাইটার, একজন প্রফেশনাল রাইটার, একজন সায়েন্টিস্ট লাইক ইসমাইল বলছে যে দোজ আর দ্য সায়েন্টিস্ট, দে হ্যাভ টু হ্যাভ এ প্রফেশনাল রাইটার। ওকে, তো যেহেতু আমি বিলিভ করলাম যে আমরা এখানে যারা আছে সবাই সায়েন্টিস্ট, তো অবশ্যই আমরা একজন প্রফেশনাল রাইটার। তো প্রফেশনাল রাইট করার জন্য এখানে জাস্ট দুইটা সিম্পল রুল হচ্ছে কি, আপনার সিরিয়াল রাইটিংটাকে সিরিয়াসলি নিতে হবে। যে জাস্ট খালি রাইট করে গেলাম, ব্যাপারটা এরকম না। যখন ধরেন যে আমি আমার ক্ষেত্রে বলি, যখন আমি রাইটিং করি আমি কিচ্ছু করি না, আমি একটা ম্যানুস্ক্রিপ্টের রাইটিং ড্রাফট করতে গিয়ে আমি 10 থেকে 15 দিন লাগাই একটা ম্যানুস্ক্রিপ্টের রাইটিং এ। তারপরে কি যে আপনি যখন আপনার পিআই কে দিবেন, আপনার কোলাবোরেটর দিবেন, তারা যখন আপনাকে ফিডব্যাক দিবে, এটা আপনাকে এমব্রেস করতে হবে। অনেক সময় অনেক মানুষজন খুবই মানে খুবই কঠিন ভাবে বলে যে মামুন তুমি যে কাজটা করছো এটাতে কিছুই হয় নাই। যেমন আমি নর্মালি বলি যে আমার যে লাস্ট ম্যানুস্ক্রিপ্ট পাবলিশ হয়েছে, তো ওখানে 4জন রিভিউয়ারের মধ্যে একজন রিভিউয়ার বলছে যে দিস ইজ কমপ্লিটলি ইউজলেস ওয়ার্ক ইন দ্য সায়েন্টিফিক ডোমেইন। একজন রিভিউয়ারের কমেন্ট হচ্ছে এরকম যে দিস সায়েন্টিফিক ওয়ার্ক ইজ এ কমপ্লিটলি ইউজলেস ওয়ার্ক ইন দ্য সায়েন্টিফিক ডোমেইন। তার মানে কত কঠিন একটা কথা। বাংলা ভাষায় যদি বলি, সাদা ভাষা, আরে তোর এটার কোনো কাজেই হয় না। ধরেন যে আপনি একটা কষ্ট করে 1 বছর 1.5 বছর ধরে কাজ করছেন, কাজ করার পরে আপনাকে যদি কেউ বলে যে আরে এটা তুমি কি কাজ করছো, এটা কোনো কাজই হয় না, তাহলে আপনি কতটা কষ্ট পাবেন চিন্তা করেন দেখি। বাট আপনাকে এটা এমব্রেস করে জানতে হবে, এটাকে আপনাকে আলিঙ্গন করতে জানতে হবে। যেমন আমাকে আমাকে আমার লাইফে মানে ধরেন যে আমার এরকমও কিছু সায়েন্টিফিক ওয়ার্ক হয়েছে যে 7 বার আমি রিভাইজ করছি, 7 বার রিভাইজ করার পরে পেপারটা আমার রিজেক্ট হয়েছে। বাট আই ওয়াজ ওকে, ঠিক আছে। ইন এ মোমেন্ট লাইক আমার ক্ষেত্রে মনে হয়েছে যে হ্যাঁ একটু কষ্ট পাইছি ইন এ মোমেন্ট, যেহেতু আমার ইমোশনাল, আমরা হিউম্যান, আমাদের ইমোশন আছে। বাট আলটিমেটলি ওইটা আপনাকে আপনার ব্রেইনকে, আপনার ওই মেন্টাল থিঙ্কিংটাকে আপব্রিং করতে হবে যে আপনাকে যে ক্রিটিসাইজ করতে পারে সে হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ড। আমরা বাংলাদেশে আমরা একটু ডিফারেন্ট হইতে চিন্তা করি আর কি, যে আপনাকে মানে পজিটিভ ক্রিটিসাইজ করে সে মানে সে হচ্ছে আমার শত্রু। বাট আপনাকে যে পজিটিভ ক্রিটিসাইজ করতে পারে সে হচ্ছে আপনার আসল বন্ধু। তো আমি যেটা বললাম যে এখানে বক্সে আপনি দেখবেন যে রিসেন্টলি একটা 2020 সালে স্কট নামের একজন সায়েন্টিস্ট বলছে কি যে আপনি যদি সায়েন্টিফিক রাইটিং করতে চান তাহলে আপনাকে 10টা রুল মানে আপনাকে নিতে হবে। যে রাইটিংটা সিরিয়াসলি নিতে হবে, প্রথম একটা পয়েন্ট। এবং আপনি যে যে শুরুতে যে আপনার যে রিসার্চ হাইপোথিসিসটা দাঁড় করাইছেন ওইটার সাথে আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে। যে অনেক পেপার দেখবেন যে মানে সায়েন্টিফিক হাইপোথিসিস করছে ডিফারেন্ট, বাট সে পরে লেখছে কি লেখছে কিছু আর বোঝা যায় না। আপনাকে টু দা পয়েন্টে থাকতে হবে। আপনাকে আপনার ম্যাথডস এবং রেজাল্টটা
মানে খুব সুন্দর করে লিখতে হবে এবং রিপিট করা যাবে না। যেমন বাংলাদেশে অনেক থিসিস আমি যখন দেখি, ধরেন যে আপনি রেজাল্টে আপনি একটা টেবিল লিখছেন, আপনি টেবিলে ধরেন যে আপনি কয়েকটা এক্সপেরিমেন্ট করছেন, ওই ফিগারে আপনি নাম্বারে দিচ্ছেন, আবার এই জিনিসটাই আপনি বারবার করে ধরেন যে আপনার রেজাল্টে খালি জাস্ট পেজ বানানোর জন্য আপনি খালি লিখে গেছেন। ধরেন যে আপনি টেবিল যেটা করছেন ওটাই আবার ফের ধরেন যে আপনি ফিগার আকারে দিচ্ছেন। তো এই জিনিসগুলো যাতে রিপিট না হয়, আপনাকে মানে আননেসেসারি বিষয়গুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। আর সাইন্টিফিক রাইটিং এ সবসময় ফার্স্ট পার্সন ইউজ করাটাই বেটার। যে মানে ফার্স্ট আমরা অনেক সময় কি করি, প্যাসিভ ভয়েসটা ইউজ করি, যে আমার লাইনগুলো একটু বড় হবে, আমার ম্যানুস্ক্রিপ্ট একটু 20 পেজ 30 পেজ হবে। ব্যাপারটা এরকম যাতে না হয় আর কি সাইন্টিফিক রাইটিং এ। আর আননেসেসারি ওয়ার্ড গুলো রিমুভ করতে হবে। যেমন ধরেন যে আমরা অনেক সময় লিখি যে অ্যাজ ওয়েল অ্যাজ, তো অ্যাজ ওয়েল অ্যাজ এর জায়গায় আপনি অ্যান্ড ইউজ করতে পারেন। তো মানে আপনাকে সিম্পলিফাই ওয়েতে আপনাকে ম্যানুস্ক্রিপ্ট রাইট করতে হবে। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যে আপনাকে আলিঙ্গন করা শিখতে হবে পজিটিভ ক্রিটিসিজম গুলোকে। এই জিনিসটা যদি করতে পারেন তাহলে আপনি একজন ভালো মানের এবং গুণগত মানের একজন সায়েন্টিস্ট হতে পারবেন। তো আমি যেটা বললাম যে আমরা যখন রিডিং করি, রিডিং এর সময় আমরা কি পড়ি, যে প্রথমে টাইটেলটা এবং অ্যাবস্ট্রাক্টটা পড়ি। তো রাইটিংটা আবার একটু ডিফারেন্ট, কিন্তু রাইটিং স্টাইলটা হচ্ছে কি, যে প্রথমে আমি যে বললাম যে আমি হাইপোথিসিস দাঁড় করাইছি, আমি এক্সপেরিমেন্ট করছি। তো আমি যখন এক্সপেরিমেন্টটা করি তখনই আপনি মানে ধরেন যে ম্যাটেরিয়াল এন্ড মেথড এবং রেজাল্টটা লিখে ফেলতে পারেন। ধরেন যে আপনি কি মেথডে কাজ করতেছেন আপনি তো জানেন, আপনার ডাটা নিয়ে, আপনার এক্সপেরিমেন্ট নিয়ে। তো তখনই আপনি সুন্দর করে মেথডটা লিখে ফেলবেন। এবং ধরেন যে আপনি একটা এক্সপেরিমেন্ট করলেন, করার পরে আপনি একটা রেজাল্ট পাইলেন, একটা ফিগার ড্র করলেন, তো তখনই আপনি রেজাল্টটা লিখে ফেলেন। তাহলে রাইটিংটা কি হচ্ছে, যে আপনার মেথডস এবং রেজাল্টটা আপনি ডিউরিং দ্য রিসার্চ টাইম আপনি লিখতে পারবেন, আপনি যখন এক্সপেরিমেন্ট করতেছেন। দেন যখন আপনার রেজাল্ট হয়ে গেল, আপনার মেথড হয়ে গেল, আপনি জানেন আপনার রিসার্চ কোশ্চেন কি, তারপরে আপনি কি জার্নাল সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে ওই জার্নালের প্রত্যেকটা জার্নালের গাইডলাইন থাকে, অথর গাইডলাইন, তো সেই অনুযায়ী তখন আপনি আপনার ইন্ট্রোডাকশনটা এবং ডিসকাশনটা আপনি তখন লিখবেন। আর রাইটিং এর সবার শেষে আমরা অ্যাবস্ট্রাক্টটা লিখি এবং টাইটেলটা লিখি। কারণ টাইটেল এবং অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে কি আমার এই টোটাল যে আমার যে ম্যানুস্ক্রিপ্টটা আমি লিখছি এটার জিস্ট। টাইটেলটা ধরেন যে 1 থেকে 2 লাইনের হয়, তার মানে কি ওই 2 লাইনের মধ্যেই আমার টোটাল ম্যানুস্ক্রিপ্টটা আমাকে বলতে হবে, যাতে আমার আই ক্যাচি হয়, যাতে আমার মানুষজন পরেই বুঝতে পারে যে ম্যানুস্ক্রিপ্টটা ইজ মেকিং সামথিং নিউ ইন দ্য সায়েন্স। এবং অ্যাবস্ট্রাক্টটা পরেই মানুষজন যাতে আপনার ব্যাপারটা পরেরটা পড়তে চায়। এই জিনিসটা যদি না করতে পারেন তাহলে আপনার রাইটিংটা আসলে ফ্রুটফুল হবে না। তো নর্মালি আমি এই রাইটিং মেথড মানে জিনিসটা আমি ফলো করি আসলে। হ্যাঁ। তো মেথডটা কি, আপনি যখন এক্সপেরিমেন্ট করছেন তো তখন আপনি ধরেন যে সাবহেডিং আকারে লিখবেন, লিখে যে ধরেন যে আমি একটা ম্যানুস্ক্রিপ্টে কাজ করছি, যে আমি ওখানে মেশিন লার্নিং টুল গুলো ইউজ করছি। তো আমি কি কি টুল ইউজ করছি, যে আমি ধরেন যে এক্সজিবুস্ট, র্যান্ডম ফরেস্ট, ব্যাগিং রিগ্রেশন, এইগুলো জিনিস আমি ইউজ করছি। তো আমি যখন মানে আমি যখন কোডিং করতেছি তখন আমি কোডিং এর সময় কি এই 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 মেশিন লার্নিং অ্যালগোরিদমের যে ডিসক্রিপশন গুলো আমি লিখে রাখি, এবং এর ম্যাথমেটিক্যাল ফর্মুলা, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি লিখে রাখলাম। এবং আমার ডাটা যে ছিল 10 লাখ, তো 10 লাখ ডাটা তো আমার মেসি ডাটা। তো আমি ওখান থেকে যে ফিল্টারটা করেছি, তো আমি যে ফিল্টারটা করছি, তো ওই ফিল্টারিং প্রসেসটা আমি কি করলাম, যে আমি কিভাবে ফিল্টার করছি ওই জিনিসটা আমি লিখে রাখলাম। আমি ডাটাগুলো কিভাবে 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 ফিল্টার করলাম, করে আমি কিভাবে ফাইনাল ডাটা পাইলাম, এবং আমার ডাটাগুলো কি কি প্যারামিটার কন্টেইন করে ওই জিনিসটা আমি আমার এক্সপেরিমেন্টের সময় আমি লিখে রাখছি। তাহলে কি আমি সাবহেডিং আকারে আমার জিনিসগুলো লিখে রাখলাম। এবং আমি যেটা, যে সবাই জানেন যে ম্যাটেরিয়ালস মেথডটা পাস্ট টেন্সে ইউজ করে লেখা হয়। এবং আমি যে বলেছি না যে রিসার্চ গ্যাপ, তো তার মধ্যে আপনারা দেখবেন যে রিসার্চ গ্যাপের মধ্যে একটা গ্যাপ হচ্ছে কি ম্যাথোডোলজিক্যাল গ্যাপ। তো আপনি কি আপনার সায়েন্টিফিক যে আপনি যে রিসার্চ কোশ্চেনটা যে আপনি ডেভেলপ করছেন, এটা কি কোনো ম্যাথোডোলজিক্যাল রিসার্চ গ্যাপ ছিল? যদি আপনার কোনো ম্যাথোডোলজিক্যাল রিসার্চ গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিউ মেথড, যেটা আপনি যেভাবে কাজ করছেন এটা আপনি ডিটেইল ভাবে লিখবেন, এবং যাতে এটা যারা পরবর্তীতে এই জিনিসটা নিয়ে কাজ করবে যাতে তারা রিপ্রোডিউস করতে পারে। যেমন মেশিন লার্নিং এর ক্ষেত্রে অনেকে এখন যেটা কাজ করে, যে 3-4টা অ্যালগরিদম স্ট্যাকিং করে করে তারা একটা কি এনসেম্বল মেশিন লার্নিং মডেল তারা ডেভেলপ করে 3-4টা, যে এই তারা বলতেছে এই 3-4টা মডেল যদি একসাথে ডেভেলপ করা যায়, করার পরে তাহলে আমার প্রেডিক্টিভ পারফরমেন্সটা ভালো হবে। তো সেক্ষেত্রে তারা ওই মেথডটাকে তারা নতুন একটা নাম দিচ্ছে, যে নতুন
ABCD একটা নাম দিয়ে তাহলে কি আপনি ডিটেল ভাবে লিখবেন। ধরেন যে আপনি এগ্রিকালচার সায়েন্সে কাজ করছেন, আপনি হয়তো বা ধরেন যে নতুন একটা জিনিস অ্যাড করছেন আপনার এক্সপেরিমেন্টে কন্ট্রোল থেকে, তো ওই জিনিসটা অ্যাড করার ফলে আপনার নতুন একটা জিনিস ভালো হচ্ছে, তো সেটা আপনি ক্লিয়ারলি ডিফাইন করবেন যে এই জিনিসটা কত পার্সেন্ট কি কি ওয়েতে অ্যাড করলে আপনার নতুন কন্ট্রিবিউশন আসছে সায়েন্সে। তো তাহলে কি আপনি আপনার রিসার্চের সময় এই জিনিসটা আপনি মেথডটা লিখে দিতে পারবেন যে হাউ ডিড ইউ ক্যারি আউট ইউর ওয়ার্ক। আপনি যদি মানে মেথডটা লিখতে না পারেন আপনি কি করছেন, তার মানে কি আপনি আপনার রিসার্চটা আপনি বুঝে নেই না। মেথড লেখা হচ্ছে সব থেকে ইজি। কারণ কি ওখানে কিছুই করতে হবে না, তো জাস্ট খালি আপনি কি কাজ করতেছেন, আপনি কি রিসার্চ কোশ্চেন ডেভেলপ করছেন, সেই অনুযায়ী আপনি যে প্রসিজার গুলো আছে, আপনার যে স্টেপ গুলো আছে, সেগুলো আপনি জাস্ট লিখবেন। তারপরে কি মেথডে আমি যেটা বললাম যে স্টাডি ডিজাইন থাকে, স্টেপ থাকে, আপনি কি কি ম্যাথমেটিক্যাল টুল ইউজ করছেন, কি কি স্টেপ টুল ইউজ করছেন, এই জিনিসগুলো আপনি সাবহেডিং আকারে আপনি মেথডে লিখবেন। তো মেথড যখন লেখা শেষ হয়ে যায় তখন আপনি যেহেতু একটা গবেষণা করতে তো অনেকদিন সময় লাগে, 6 মাস থেকে 1 বছর, তো ধরেন যে আপনি সবগুলো রেজাল্ট আর একসাথে পাবেন না, আপনি একটা একটা রেজাল্ট করে পাবেন। তো যখনই একটা রেজাল্ট পাইলেন তখনই আপনি ওটা লিখে রাখেন যে এই রেজাল্টটা আমি কি পাইলাম। সেটা ওই যে বললাম যে অ্যাকুরেট হতে হবে, ক্লিয়ার হতে হবে, আপনি সাবহেডিং আকারে লিখবেন যে সবগুলো। আপনি ধরেন যে একটা রিসার্চে আপনি 3-4টা এক্সপেরিমেন্ট সেট আপ করছেন, অথবা 3-4টা মেথডে আপনি ডাটা অ্যানালাইসিস করছেন, সবগুলো রেজাল্ট তো আর এক হবে না। তো সেহেতু সাবহেডিং আকারে আপনি লিখবেন, এখানেও পাস্ট টেন্সে লিখবেন। এবং যখন লিখবেন তখন আপনি তো ফিগার টেবিল ড্র করছেন, তো ওইগুলো তখন আপনাকে রেফার করতে হবে যে দিস স্টাডি ফাইন্ড দিস ইজ, তো কোথায় পাইছে, তখন আপনি লিখবেন যে ফিগার 1-এ আমার এই জিনিসটা আছে। তখন আপনি কি আপনি যখন লিখবেন যে আপনি এখানে এক্সপ্লেইন করবেন না আপনার রেজাল্টটা ডিপলি, যে ও আমি এটা পাইছি, এটার সাথে এটা, এটার সাথে অমুক জন ওটা পাইছে, এখানে রেজাল্ট না, ওটা আপনি ডিসকাশনে এক্সপ্যান্ড করবেন। আর একটা যেটা বললাম যে আমরা মাঝে মাঝে বাংলাদেশে আমি অনেক রিসার্চ দেখি, যে অনেক থিসিস দেখি যেটা করে যে একটা জিনিস সে টেবিল ড্র করছে, তারপরে ওই জিনিসটা শুধু পেজ বানানোর জন্য সে আবার ফিগারও করছে, আবার সে টেবিলে যেটা পাইছে ওই জিনিসটা আবার পুরোটা এসে 2 পেজে লিখছে, মানে শর্ট আকারে না লেখে, সে মেইন জিস্ট কি পাইছে ওইটা না লেখে সে পুরোটাই বর্ণনা করছে। আবার ফিগারেও দেখি যে সে মূল যেটা পাইছে ওটা না পেয়ে সে আবার বর্ণনা করছে। তো রিপিট করিয়েন না, রিপিট করলে মানুষজন হারায় ফেলবে, আপনারা মানে বিষয়টা মানুষজন ক্লিয়ার মেসেজটা পাবে না। আপনারা যদি দেখেন যে এ বিউটিফুল মাইন্ড একটা মুভি আছে, সেখানে প্রফেসর জন মাস, যিনি গেম থিওরি ডেভেলপমেন্ট 1995 সালে নোবেল পায়, এবং 2015 সালে উনি আবার অ্যাবেল প্রাইজও পায়, মানে ওয়ান অফ দ্য এক্সেপশনাল সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো উনি যখন গেম থিওরি ডেভেলপ করে, তো ওনার জাস্ট গেম থিওরির যে পেপারটা মাত্র 1.5 পেজের, মাত্র 1.5 পেজ ছিল। তো মানে যত শর্ট এবং মানে শর্টলি আপনি বিষয়টা মানে ইয়া করতে পারেন। তো যেটা বললাম যে আপনি টেবিল এবং ফিগার গুলো যখন লিখবেন সুন্দর করে ক্যাপশন গুলো দিবেন, এবং যেগুলো অ্যাব্রিভিয়েশন ইউজ করবেন সেগুলো আপনার ক্লিয়ারলি যাতে ক্যাপশনের মধ্যে থাকে, মানুষজন যাতে বুঝতে পারে আর কি। তো এই হচ্ছে আসলে ম্যাটেরিয়ালস এন্ড মেথড সম্পর্কে আহ এটা আমার কথা আর কি। আমার মনে হয় যে আমাদের আরো আধা ঘন্টা আছে, আপনারা এখন কোশ্চেন করতে পারেন আমাকে। তো তার আগে আমি জাস্ট আর 4 মিনিট সময় নিব। যে আমি যেটা বললাম যে আপনি গবেষণা করলেন, আপনি পেপার লেখলেন, তো পাবলিকেশন কিন্তু এথিক্স আছে, যে আপনি যখন একটা কাজ করবেন, কাজ করে একটা পেপার মাল্টিপল জায়গায় সাবমিট করিয়েন না। মানে বা অনেক অনেক মানুষজন মানে আনএথিক্যাল হয়ে যায়, ডিসঅনেস্ট হয়ে যায়, যে তারা কি করে যে আরে একটা পেপার আমি করছি একসাথে 3-4টা জার্নালে সাবমিট করলাম, যেটার সাথে আমার আগে রিভিউ যাবে, তাহলে আমার তার সাথে সাথে তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে। আর দুইটা আমি তো জানি না আমার পেপারটা অ্যাকসেপ্ট হবে কিনা, এই জিনিসটা করিয়েন না। আপনি যখন একটা পেপার লিখবেন একসাথে একটা জায়গাতে শুধু সাবমিট করবেন, ওই কাজটা অন্য জায়গায় আর করবেন না। তারপরে আপনি প্লাগরিজম চেক করবেন যে আপনি কারো জিনিস কপি করতেছেন কিনা আপনার নামে। যে আপনি কোনো জিনিস কপি করলে অবশ্যই প্রপারলি সাইটেড করবেন কাজটা, যে এই কাজটা আমি এই জায়গার সাথে আমার অ্যালাইন্ড, অথবা এই জায়গা থেকে আমি কপি করছি। আপনার আমি বাংলাদেশে যেমন অনেক সিনিয়র মানুষজন এখনো মানে আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে বলে, মামুন তুমি তো একা একা কাজ করো, তো আমাদেরও পেপারে 2-1টা নাম টাম দিও, খালি একা একা পেপার করলে হবে? কিন্তু আলটিমেটলি ওনার কোনো কন্ট্রিবিউশন নাই আমার কাজে। চাইলে তো আমি আমার কাজে ওনার নামটা দিতে পারি না, মানে উনি আমাকে কি কন্ট্রিবিউট করছে আমার সায়েন্সে। তো এই জিনিসগুলো যাতে না হয়, ইমপ্রপার অথর কন্ট্রিবিউশন। যেমন বাংলাদেশে আমি অনেককে চিনি যে ধরেন যে একসাথে কাজ করলে কি করে, যে বন্ধু তুই তোর পেপারটা পাবলিশ করবি, আমার নামটা একটু দিয়ে দিস তো। অথবা অনেকে বলে আরে তুমি এই কাজটা করছো, অথবা মানে যেটা গেস্ট অথর বলে, ঘোস্ট অথর বলে আর কি, যাতে এগুলো না হয় আর কি। মাঝে মাঝে আমি বাংলাদেশে দেখছি যে মানে
এক এক প্রফেসর আমাকে ধরেন যে একটা থিসিস ইভালুয়েট করতে দিছে, তো আমি দেখি যে ওখানে ওরা একটা এক্সপেরিমেন্ট করছে এরকম যে পুকুরের মধ্যে তারা গোবর দিচ্ছে, গোবর দিয়ে তারা মাছের গ্রোথ দেখছে যে কাউডাং এর ইফেক্টটা কি। তো তারা ডাটাগুলো এভাবে প্রেজেন্ট করছে যে গোবরের সাথে মাছের প্রোডাক্টিভিটি একবারে R² 1 চলে আসছে, মানে তাদের ডাটাগুলো একবারে লিনিয়ারলি কোরিলেট করে ফেলছে একবারে। তো আমি বললাম যে ইটস কমপ্লিটলি ইম্পসিবল মানে মেথড, আপনি পুকুরে যদি এই এক্সপেরিমেন্টটা করে থাকেন, গোবরের সাথে মাছের গ্রোথের লিনিয়ারলি কোনো সম্পর্ক নাই, তা আবার পুকুরের মতো জায়গা, আপনি যদি ট্যাঙ্কে করতেন ইটস কমপ্লিটলি ডিফারেন্ট, তাও হয়তো কিনা সন্দেহ। তো বাংলাদেশের ডাটা মানুষজন অনেকেই ফ্যাব্রিকেট করে, অনেকে ফলসিফাইড ডাটা প্রেজেন্ট করে যে জাস্ট ভালো রেজাল্ট দেখানোর জন্য, যাতে এই জিনিসগুলো না হয়। আর আপনি যদি কোনো মানে অ্যানিমেল নিয়ে কাজ করেন, সেটা অবশ্যই আপনি সায়েন্টিফিক কোড গুলো দেখবেন, যে যেমন পৃথিবীতে এখনো আপনি হিউম্যানের উপরে সাথে সাথে এক্সপেরিমেন্ট করতে পারবেন না, এটা অ্যালাউড না এখনো। আপনি হিউম্যান সেল নিয়ে সাথে সাথে এখনো কাজ করতে পারবেন না। যেমন আমি একজন জানি যে কোরিয়াতে এক প্রফেসর কাজ করতেছিল যে মানুষের হিউম্যান মানে মানুষের সেল নিয়ে উনি মানুষের অর্গান ডেভেলপ করার ট্রাই করতেছিল, যেটা এথিক্যাল না। মানে আপনাকে অনেকগুলো স্টেপ পার হতে হবে, প্রথমে আপনাকে লোয়ার এনিমেলে করতে হবে, হাই এনিমেলে করতে হবে, তারপরে কোডেটে করতে হবে, তারপরে আপনি মানুষের সাথে করতে পারবেন। তো উনি কি করছে, লোয়ারে করছে, হায়ারে করছে, হায়ারের পরে থার্ড স্টেপ না করছে, সরাসরি হিউম্যান সেল নিয়ে কাজ করছে। তো দেখে যে হিউম্যান সেল নিয়ে কাজ করে আসতেছে, এবং উনি নোবেল লরিয়েটের জন্য নমিনেটেড হয়েছিল। পরে যখন ওর কাজ ইভালুয়েট করে দেখা গেছে, আরে উনি তো সায়েন্সের এই ম্যাথোডোলজিটা ফলো করে নাই, উনাকে সাথে সাথে ওনার চাকরিও গেছে, ওনার সায়েন্টিফিক ক্যারিয়ারের যতগুলো পেপার ছিল সবগুলো রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, এবং উনাকে সায়েন্টিফিক কমিউনিটি থেকে ডিসিমিনেট করা হয়েছে, এবং পরবর্তীতে ওই সায়েন্টিস্টটা সুসাইড করছে কোরিয়া থেকে। এটা জাপানেও হয়েছে। কারণ আপনি যদি সায়েন্সে আসবেন, তার মানে কি আপনি সায়েন্সে থাকবেন? ইটস 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 লাইফ লং প্রসেস আপনার। এরকম না যে আপনি 2 বছর কাজ করলেন, করার পরে আপনি আর করবেন না। আপনি যখন সায়েন্সে আসবেন তখন আপনি গবেষণা করবেন, আপনি পিএইচডি করবেন, আপনি প্রফেসর হবেন, আপনি যে কোনো রিসার্চ ইনস্টিটিউট থাকবেন, আপনি যে কোনো সায়েন্টিফিক কোম্পানিতে জয়েন করবেন, আপনি আর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কমিউনিটি থাকবেন। তো তার মানে কি এটা আপনার সাথে লাইফ লং থাকবে। আপনি যদি ডিসঅনেস্ট হন, আপনার জীবনের এক পর্যায়ে না এক পর্যায়ে আপনি ধরা পড়বেন। তো আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা যাতে না হয় আর কি। ধরেন যে আমি এরকম দেখছি, যেমন আমার সাথে হয়েছে কিরকম যে ক্যাম্পাস থেকে, যেমন হাজিদাস থেকে এক বড় ভাই আমাকে ওনার এক স্টুডেন্টের একটা ম্যানুস্ক্রিপ্ট দিছিল যে মামুন তুমি এই কাজটা আমার লিখে দাও পেপার আগে। তো আমি লিখে দিচ্ছি। আমার লিখে দেওয়ার পরে আমি দেখি কি যে পেপারটা পাবলিশড হয়ে গেছে, আমার আর ওখানে নাম নেই। বাট এথিক্যালি আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, বাট আমি আর যাই না, যে যেহেতু ক্যাম্পাসের বড় ভাই। পরে উনি আমাকে পরে মানে অনেক নক দিল, আমি আর ওনার সাথে কথাই বলিনি, এবং উনি বললে আমি বলে দিই যে মানে মুখের উপর বলে দিই যে আপনি কমপ্লিটলি একটা ডিসঅনেস্ট পারসন। তো ডিসঅনেস্ট ব্যক্তির সাথে কাজ করাটা খুবই মুশকিল। তো এই বিষয়গুলো খুবই